এনসিপিতে শারজিজ আলমের প্রভাবও কমছে। অন দি আদার হ্যান্ড, হাসনাত আবদুল্লাহ সহ জামাত শিবির পন্থীদের সুদিন এনসিপিতে। ওদিকে মাহফুজ আসিফ তো ধরা খাচ্ছে মারাত্মকভাবে। মাহফুজ আসিফের সাথে সম্পর্ক না, এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে নাহিদদেরকে বলতে হচ্ছে, যদিও এটা আবার কেউ বিশ্বাস করে না, কিন্তু বলতে হচ্ছে। দলের ভিতরে নাহিদ এবং আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ, এবং দলের ভিতরেও এই প্রশ্ন তোলা শুরু হয়েছে যে এই 2 নম্বরই কেন করবে, সরকারও চালাবে এবং নীতি নৈতিকতা লঙ্ঘন করে আবার দলও চালাবে, এটা হতে পারে না। অতএব তাদের প্রভাব থেকে দলকে বের করতে হবে। শারজিস আলম যথেষ্ট ভালো ছেলে, কোনো সন্দেহ নাই, তবে তার ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এখনো তাকে ভুগতে হচ্ছে। আবার বিএনপির রোশন আলো তিনি করেছেন, এবং তার বিরুদ্ধে একটা শক্তিশালী গ্রুপ আছে। আর হাসনাত আবদুল্লাহ এরা কখনো শিবির করেনি, জামাত করেনি। শিবিরপন্থী একটা বড় অংশ আছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ নরম মনের মানুষ, সৎ লোক, ভালো মানুষ, এবং ইসলামের প্রতি তার অগাধ ভালোবাসা। আলেম ওলামাদেরকে তিনি ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। তো এদেরকে এতদিন কোণঠাসা করে রাখা হয়েছিল, এই মাহফুজরা কোণঠাসা করে রেখেছিল, বাম বলয় কোণঠাসা করে রেখেছিল। কিন্তু এখন এই শারজিজের ব্যাকগ্রাউন্ডে যেহেতু ইসলামপন্থী নাই, তো শারজিজও ওই গ্রুপের মধ্যে পড়েছে, যে কোণঠাসা গ্রুপের মধ্যে পড়েছে। আর এই হাসনাত শিবির করেন নাই, কিন্তু হাসনাত ওই জামাত শিবির ইসলামপন্থী গ্রুপের মধ্যে পড়েছে। আমি একটা বিষয় স্পষ্ট করি দর্শক, এই যে এনসিপি বা এগুলো নিয়ে আলোচনা করি, এনসিপি আলাদা একটা দল, জামাত শিবির আলাদা একটা দল। অতএব দুইটা আলাদাভাবে পথ চলবে, এটাই ঠিক। এক দল আর এক দলের পারপাস সার্ভ করবে না। তবে আমরা কেন জামাত শিবিরের সাথে রিলেট করে এই আলোচনাটা করি, এটা করছি এই কারণে, এটা হচ্ছে ইন্ডিয়া প্রশ্নে, ভারত প্রশ্নে। কিভাবে দেখেন, এখানে এনসিপি কিভাবে চলবে এটা একান্তই তাদের ব্যাপার। তারা জামাত শিবিরের বিরুদ্ধে সকাল সন্ধ্যা যদি জিকির করে ওজিফা দিয়ে, কোনো সমস্যা নেই, করতে পারে, ইটস দেয়ার রাইট। কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভে করলে তখন আমাদের সমস্যা, তখন আমরা তখন পাল্টা গালি দিব, তখন আমরা সমালোচনা করব যে ভারতীয় ন্যারেটিভে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। তো এনসিপির সমালোচনাটা আমাদের এই জায়গা থেকে। এই জামাত শিবির পন্থী, জামাত শিবির বিরোধী, এটা তারা বুঝিয়েছে ভারতপন্থী, ভারত বিরোধী। কারণ ভারতপন্থী ভারতের খপ্পরে পড়েছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে ওই জামাত ঠেকাও, জামাতকে ভারতীয় ন্যারেটিভে সমালোচনা করো, এটা। এবং ভারতের বাংলাদেশের রাজনীতি হচ্ছে এটা, যে জামাত ঠেকাও, ইসলামপন্থী ঠেকাও। তো এটা জামাত শিবির বলতে ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়া এবং ইসলামপন্থী, এই দিকটা আমি মেন করছি দর্শক। তো এটা একটা চমৎকার সমীকরণ। এনসিপির ভিতরের নেতৃবৃন্দ নড়ে চড়ে বসেছে, না এভাবে হবে না, জনগণের ধোলাই খেতে হবে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করলে। এই জায়গা থেকে আসিফ, মাহফুজ এরা এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। আর শারজিস আলমের প্রভাব কমছে, এটা হচ্ছে এখানে কিন্তু একটা অংশ আছে যে বিএনপির সাথেও ভালো সম্পর্ক রাখছে। নানান ধারা আছে দলের মধ্যে, এটা থাকবে। যেমন বিএনপির মধ্যে জামাত বিরোধী, জামাতের প্রতি সফট কর্নার রাখা, নানান ধারা আছে, এটা থাকাটা স্বাভাবিক। এই জায়গায় দর্শক, শারজিস আলম বিভিন্ন গ্রুপের কুনজরে পড়েছেন, যেমন বিএনপি পন্থীরা তাকে ধরেছে। এই জায়গাটায় শারজিস একটু কোণঠাসা হবেন, এবং তার সাবেক ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড আছে, এটা তার জন্য একটা শর্টকামিংস। যদিও গণঅভ্যুত্থানের প্রথম সারির আপসহীন নেতা শারজিস আলম, তবে অবশ্য শারজিসকে কিন্তু মানুষ সন্দেহ করতো তখন থেকে। যেমন ডিবি অফিসে সেই স্বাক্ষর কিংবা আন্দোলন স্থগিত করার ঘোষণা, তখন কিন্তু শারজিসকে অনেকে গালাগালি করেছে, অথবা এর আগে সাদ্দামের সাথে বা ছাত্রলীগের নির্বাচন করা, নানান কথা আছে। আবার শারজিস যখন, যদিও শিবির করেননি কখনো, এই কারণে ইসলামপন্থীরা যে তাকে প্রশংসা করে তার জনপ্রিয়তা বাড়াবে, এই জায়গাটাও তিনি তেমন পাবেন না। অবশ্যই শিবির সদস্য সম্মেলনে একটা বক্তব্য দিয়ে তুমুল প্রশংসা পেয়েছিলেন। তো শারজিসের প্রভাব কমছে, হাসনাতপন্থীদের প্রভাব বাড়ছে। আমরা চাই বাংলাদেশ পন্থীদের প্রভাব বাড়ুক, ভারতপন্থীদের প্রভাব কমুক। জামাতের পারপাস সার্ভ করবে এটা কোনো কথা না। জামাতের পারপাস কেন সার্ভ করবে? তার আলাদা একটা দল। আর জামাত চায় না যে তাদের পারপাস আছে, জামাত চায় এটাই যে ভারতপন্থী না হোক, এছাড়া সমস্যা নেই। দর্শক, শারজিসকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, এটা বিএনপি পন্থী আইনজীবীরা করেছে। শারজিসকে নানান দিক থেকে কোণঠাসা করা, বেকায়দা রাখার যে কৌশল, তার একটা অংশ। এবং এই সব তৎপরতায় এনসিপি দল হিসেবে অনেক কিছুতেই শারজিসের পক্ষে দাঁড়াবে না। এভাবে
এনসিপির যে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল এটা চলছে। আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই সার্জিসের বিরুদ্ধে এই আইনি নোটিশে। তিনি পাল্টা জবাব দিয়ে দিবেন আমি বিশ্বাস করি, এবং ক্ষমা চাওয়ার কিছু নেই। তিনি যা বলেছেন সত্য বলেছেন। বরং এখানে যারা আইনি নোটিশ দিয়েছেন তারা আদালতে অবমাননা করেছেন। কিভাবে? তারা মব ক্রিয়েট করেছেন আদালতের উপর চাপ দিয়ে ইশরাকের পক্ষে রায় নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদা হানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। মানে বিশাল হুমকি। এগুলো একটাও তিনি করেননি বা করবেন না, করার প্রশ্নই আসে না, এবং না করলে যে কিচ্ছু হবে তা না, কিন্তু ষড়যন্ত্র চলছে, সার্জিসকে বিতর্কিত করার চেষ্টা চলছে, এবং নেপথ্যে বিএনপি এবং এনসিপির একটা অংশ। তারাই চাচ্ছে যে সার্জিস কোনটা যাও, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলের অংশ হিসাবে। জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করে। এইসব মামলা টামলা কিচ্ছু হবে না, কোনো আদালত অবমাননা নয়। এই ইশরাকের পক্ষের আইনজীবীরা, বিএনপির আইনজীবীরা বরং সেখানে মব ক্রিয়েট করেছেন। এক ফেসবুক পোস্টে সার্জিস দেখেছেন গত 22 তারিখ, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের আমলে জামিন হয়ে যায়। টাকার রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মুসলিমের জামিন হয় না। এতে নাকি আদালত অবমাননা। এটা হাসিনার চরিত্র ধারণ করেছে এই বাটপার আইনজীবী। ফাজলামি শুরু করেছে। 100 বার 1000 বার সার্জিসের এই বক্তব্য সঠিক, এদেশের জনগণ বলবে, আমরা বলছি। বালছির বা তুমি তোমার আইনি নোটিশ দিয়ে ফাজলামি শুরু করেছো। হাসিনার আমাদের হাইকোর্ট দেখাও আমাদেরকে। আর আদালতের রায়ের সমালোচনা করা যাবে না, আদালতের সমালোচনা করা যাবে না, এই গণতন্ত্র কোথায় শিখেছো? কে বলে সমালোচনা করা যাবে না? আদালত জনবিরোধী উল্টাপাল্টা রায় দিলে আমরা 100 বার গালি দিব। আদালত অবমাননার কি হাসিনার সংখ্যা শিখাতে আসছে এখন? এরা হাসিনার লোক, হাসিনার দালাল। দর্শক, কথা ক্লিয়ার। এগুলো ফেসিবাদের একটা উপাদান, যে আদালত অবমাননার ভয় দেখায়। হ্যাঁ, আদালত অবমাননা বলতে একটা বিষয় আছে, জনগণ মতামত দেয়া, কোনো রায়ে অসন্তোষ প্রকাশ করা, অথবা কোনো রায়ে আদালত প্রভাবিত হয়েছে বলে বিশ্বাস করা, এটা আদালত অবমাননা না। জনগণের অধিকার রয়েছে। যেমন ট্রাইব্যুনালের একেবারে আপিল বিভাগের রিভিউর পরে রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দল হরতাল করেছে না? বিএনপি করেছে না? তারেক রহমান খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে কি হরতাল অবরোধ করেছে না? মেনেছে। জনগণের অধিকার। সার্জিস আলম পলিটিক্যাল লিডার, তা রাজনৈতিক সংশ্লিষ্ট কোনো বিষয়ে সার্জিসের অসন্তুষ্ট হলে তিনি আদালতকে টাকা খেয়েছেন এ কথা কেন? তিনি ইচ্ছা মতো গালি দিবেন, কোনো সমস্যা নেই। এই আইনজীবীকে ধরা উচিত, এই যে বাক স্বাধীনতার বিরুদ্ধে এসে হাসিনার ফেসিবাদী আচরণ চর্চা করতে যাচ্ছে, লিগ্যাল নোটিশ দিয়ে ভয় দেখায় যে আদালতের বিরুদ্ধে যেন কেউ না বলে। আদালত কি করেছে গত 15 বছর আমরা জানি না? কতটা রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে ছিল বলা যাবে না। মানে ফাজলামি শুরু করেছেন আপনারা।